সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো আমাদের জাতীয় সংসদ সম্পর্কে। অর্থাৎ আমাদের যে সরকারের তিনটি বিভাগ রয়েছে, আমি ইতিপূর্বের লেসনে তোমাদেরকে বলেছিলাম, সেই তিনটি বিভাগের মধ্যে একটি হচ্ছে আইন বিভাগ বা আইনসভা। এই আইনসভার নাম হচ্ছে আমাদের দেশে জাতীয় সংসদ, যেটাকে ইংরেজিতে বলা হয় দ্য হাউস অব দ্য নেশন। এই হাউস অব দ্য নেশন বা জাতীয় সংসদ যেটা আছে, সেটার গঠনের বিষয়ে আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানের পঞ্চম ভাগে 65 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রে একটি এক কক্ষ বিশিষ্ট মানে একটি মাত্র কি থাকবে, আইনসভা থাকবে। তার মানে হচ্ছে আমাদের দেশের আইনসভা বা সংসদ হচ্ছে কয়টি, একটি, এবং কয় কক্ষ বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট বলেছে। তাহলে এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে। তাহলে আমরা কি জানলাম, আমাদের দেশের যে আইনসভা সেটা কয় কক্ষ বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট। তোমরা সবাই জানো সারা পৃথিবীতে যে আইনসভা বা আইন বিভাগ রয়েছে, এই আইনসভা দুই ধরনের। একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে হয় এক কক্ষ, আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ। যখন দ্বিকক্ষ থাকে তখন সেখানে দুইটা কক্ষ থাকে, একটা হচ্ছে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে কি উচ্চ কক্ষ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, এটা তোমাদের প্রথম পত্রের মধ্যে রয়েছে। তাহলে আইনসভার ক্ষেত্রে দুইটা কক্ষ, একটা হচ্ছে যদি মানে দুই ধরনের আইনসভা রয়েছে পৃথিবীতে, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। যেই দেশগুলো আয়তনের দিক থেকে ছোট সেখানে বিশেষ করে এক কক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়, আর যেই দেশগুলোতে আয়তনের দিক থেকে বড় এবং জনসংখ্যা বেশি সেই দেশগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়। বাংলাদেশ যেহেতু একটা ছোট রাষ্ট্র, এবং এই কারণে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের দেশে রয়েছে। এই আইনসভা যেটা, সেখানে আইনসভার সদস্য কতজন সেটা নিয়ে আমি তোমাদের ইতিপূর্বেই বলেছি। তাহলে এটার নাম হচ্ছে হাউস অব দ্য নেশন বা জাতীয় সংসদ, এবং এই আইনসভার সদস্য হচ্ছে আমাদের কতজন, আইনসভার সদস্য হচ্ছে 350 জন। তাহলে আইনসভার সদস্য যেটা, সেই সদস্য হচ্ছে যে 350 জন। 300 জন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে, 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। এই সংরক্ষিত মহিলা আসন যেগুলো আছে সেইগুলো নির্বাচিত হয় এই 300 জন এমপি, যারা ইতিমধ্যেই, অর্থাৎ এখানে নারী এবং পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, মানে যারা নির্বাচিত হবে তারাই এমপি হবে। হ্যাঁ, আর এই 50 জনের মধ্যে শুধুমাত্র নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবে, আর তাদেরকে নির্বাচিত করবে কারা, এই 300 জন এমপি মিলেই ওই 50 জন নারীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাহলে আইনসভার সদস্য সংখ্যা টোটাল 350 জন, আর নারী সদস্য হচ্ছে 300 জন, আর পুরুষ প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে হচ্ছে 300 জন, নারী সদস্য হচ্ছে 50 জন। তাহলে এই তথ্যটা আমরা জানলাম। আর আমাদের দেশের যে আইনসভা রয়েছে, সেই আইনসভার যে মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 5 বছর। মেয়াদ কয় বছর? মেয়াদ হচ্ছে 5 বছর। এবং আমাদের দেশের যে আইনসভা, সেই আইনসভার মেয়াদ 5 বছর। আর আইনসভাটা যে বিশেষ করে আইনসভার মধ্যে কারা সরকার গঠন করে, যারা বেশি আসন লাভ করে, অর্থাৎ 350 জনের মধ্যে যারা বেশি আসন লাভ করে। এই যে 350 জন, এটা করা হয়েছে কখন? যদি প্রশ্ন আসে তখন তোমরা বলবা যে 15তম সংশোধনী। আমাদের দেশের সংবিধান তো এ নিয়ে প্রায় হচ্ছে 17 বার সংশোধন হয়েছে, তাই না? তো 15তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের আইনসভার ক্ষেত্রে 350 জন করা হয়েছে। তাহলে কততম সংশোধনীর মাধ্যমে 350 জন করা হয়েছে? 15তম সংশোধনীর মাধ্যমে। 2000 কত সালে? 2011 সালে ওই 15তম সংশোধনীটা করা হয়েছে। আর মেয়াদ কয় বছর? সর্বোচ্চ 5 বছর। আর সরকার কারা গঠন করে? যে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা হচ্ছে, মানে সংখ্যার দিক থেকে যারা বেশি আর কি, সংখ্যাগরিষ্ঠ যারা, তারাই মূলত হচ্ছে গঠন করে সরকার। তাহলে সংসদের সংখ্যাগরিষ্ঠরা কি গঠন করে? সরকার গঠন করে। আর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ যারা, সংসদে যারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, তারা হচ্ছে বিরোধী দল। এটা আমি লিখছি না। বিরোধী দল হচ্ছে কারা? যারা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। তাহলে সংসদের মধ্যে বিশেষ করে সরকার দল এবং বিরোধী দল, এই দুই দল থাকে। ঠিক আছে? তাহলে আমরা বিশেষ করে সংসদের মধ্যে যেই তথ্যগুলো জানলাম, যে সংবিধানের পঞ্চম ভাগে 65 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা আমাদের দেশে, এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এই আইনসভার সদস্য হচ্ছে 350 জন, মেয়াদ হচ্ছে 5 বছর। আর হচ্ছে সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করে, আর দ্বিতীয় যারা, তারা হচ্ছে বিরোধী দলের ভূমিকা পালন করে। তো এই যে 5 বছরের কথা বললাম, মেয়াদের কথা,
এটা কি সব সময় থাকবে কিনা? উত্তর হচ্ছে না। কখনো কখনো যে সংসদ ভেঙে যেতে পারে। সংসদ ভেঙে গেলে কি হয়? সংসদ ভেঙে গেলে স্বভাবতই যে নির্বাচনের আয়োজন করতে হয় 90 দিনের ভিতরে। 90 দিনের ভিতরে কি নির্বাচনের আয়োজন করতে হয়। তো সংসদ কখন ভেঙে যায়? সংসদ যখন ভেঙে যায়, কখন ভেঙে যায়? বিশেষ করে রাষ্ট্রপতি যদি সংসদ বিলুপ্ত ঘোষণা করে, তাহলে রাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী সংসদ ভেঙে যেতে পারে। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে প্রস্তাব দিলে যে আমি আর সংসদ এটা রাখতে চায় না, সুতরাং ভেঙে দেন, তখনও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে ভেঙে দিতে পারে। আবার কখনো কখনো যে তোমার সংসদ সদস্য যারা আছে সংসদের যে 350 জন, তারা যদি প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব আনে, অর্থাৎ অনাস্থা প্রস্তাব মানে হচ্ছে আমরা এই প্রধানমন্ত্রীকে আর বিশ্বাস করতে পারছি না, সুতরাং সংসদ ভেঙে দেন, তখনও কিন্তু সংসদ ভেঙে যেতে পারে। এইটা হচ্ছে সংসদের আলাপ। এখন কথা হচ্ছে সংসদের যে 350 জন সদস্য আছে, তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে নির্বাচিত হয়, তাদের যোগ্যতা কি, তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে এমপি হতে পারে, সেই বিষয়টা আমরা এখন জানার চেষ্টা করব। তো জাতীয় সংসদের যে 350 জন সদস্য আছে, তাদের যোগ্যতা কি, এটাই আমরা আগে জানার চেষ্টা করি। প্রথমত, একজন যখন 350 জন এমপি নির্বাচিত করা হয়, তখন তাদের যোগ্যতার মাপকাঠি কি? প্রথম হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হতে হবে। তাকে বাংলাদেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, কারণ বাংলাদেশের বাইরের কেউ এমপি হতে পারবে না, এই যে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য। দ্বিতীয়ত হচ্ছে 25 বছরের ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ 25 বছর প্লাস হতে হবে। আর এটা হচ্ছে সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নাম থাকা লাগবে, অর্থাৎ হচ্ছে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের ভোটার তালিকায় অবশ্যই নাম থাকা লাগবে। তো নির্বাচনের ভোটার তালিকায় যদি নাম না থাকে, তাহলে কিন্তু সেই এমপি নির্বাচন করতে পারবে না। আর একটা হচ্ছে সুস্থ স্বাভাবিক হতে হবে। এটার মানে হচ্ছে ধরো কোনো কারণে সে অপ্রকৃতিস্থ বা হচ্ছে অস্বাভাবিক আচরণের বা হচ্ছে পাগল প্রকৃতির বা মানসিকভাবে অসুস্থ, সেরকম হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। আমরা এখানে জাস্ট 3টা জিনিস মনে রাখতে পারলে হবে, যে বাংলাদেশের নাগরিক হইতে হবে, 25 বছর বয়স্ক হইতে হবে, এবং নির্বাচনে ভোটার তালিকায় নাম থাকতে হবে। আর বাকিটা সুস্থ স্বাভাবিক না হলে তার নির্বাচন করতে পারবে না। এরপরে আছে হচ্ছে অযোগ্যতা, যে সংসদ সদস্য হওয়ার যে অযোগ্যতা, সেই অযোগ্যতাটাই আমরা এখন দেখব। অযোগ্যতার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, অর্থাৎ কেউ যদি আদালত কর্তৃক পাগল বলে ঘোষিত হয় বা অস্বাভাবিক বলে ঘোষিত হয়, সে এমপি নির্বাচন করতে পারবে না। যদি কেউ ঋণ খেলাপি হয়, ঋণ খেলাপি মানে কি, যে ঋণ নিল কিন্তু দিল না, ফেরত দিল না, সেরকম যদি হয়, তাহলে সেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা অযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে প্রথমেই হচ্ছে আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, অর্থাৎ অস্বাভাবিকভাবে যদি বলা যে সে পাগল প্রকৃতির বা মানসিকভাবে মেন্টালি সিক, তাহলে সেক্ষেত্রে তাকে এমপি নির্বাচন বা সংসদ সদস্য নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয়ত হচ্ছে ঋণ খেলাপি হলে, অর্থাৎ কেউ যদি ঋণ নিয়ে ঋণ ফেরত না দেয় বা ব্যাংকে ফেরত না দেয়, সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে অন্য রাষ্ট্রের নাগরিক হলে, যেমন ধরো যদি কোনো সদস্য বা কোনো ব্যক্তি যদি অন্য দেশের এমপি হয়, নাগরিক হয়, অথবা হচ্ছে সে অন্য কোনো দেশে যাওয়ার কমিটমেন্ট যদি আগে থেকে করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু কি করতে পারবে না, যে এমপি নির্বাচন করতে পারবে না, সংসদ নির্বাচন করতে পারবে না। তাহলে অন্য রাষ্ট্রের নাগরিক হলে অথবা আনুগত্য মেনে নিলে, এক্ষেত্রে যে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা বা অযোগ্যতা বলে বিবেচিত হবে, যোগ্যতা থাকবে না বা অযোগ্য বলে বিবেচিত হবে। আর একটা হচ্ছে ফৌজদারি অপরাধে যদি কেউ দণ্ডিত হয়, অর্থাৎ ধরো ফৌজদারি অপরাধ, আমরা জানি যে একটা হচ্ছে অপরাধ সংক্রান্ত যে বিরোধ বা যে মামলা, সেই ফৌজদারি মামলা বা ফৌজদারি অপরাধ, অর্থাৎ কাউকে আক্রমণ করলো বা কাউকে নির্যাতন করলো, সেই মামলা দিল, তখন এটাকে বলে ফৌজদারি অপরাধ। যদি কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধ করে, তাহলে তাকে যদি দণ্ড দেয়, কয় বছরের দণ্ড? 2 বছরের দণ্ড দেয়, তাহলে মুক্তির 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সেই কোনোভাবেই যে সংসদ সদস্য বা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করতে পারবে না। তাহলে দেখো, প্রথমে ফৌজদারি অপরাধে যদি কেউ দণ্ডিত হয় এবং সে মুক্তি পাওয়ার পরে যদি 5 বছর অতিক্রম না হয়, তাহলে কিন্তু সে এমপি নির্বাচন করতে পারবে না বা সংসদ নির্বাচন করতে পারবে না। আর এটা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক, বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক যদি দণ্ডিত হয়,
এবং বিশেষ ট্রাইব্যুনাল বলতে কি? বিশেষ ট্রাইব্যুনাল বলতে যে যুদ্ধ অপরাধীর বা হচ্ছে মানবতা অপরাধী যদি সেই ধরনের হয়, মানবতা অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি করে অথবা হচ্ছে যুদ্ধ অপরাধ যদি করে, যদি বিশেষ ট্রাইব্যুনাল তাকে কোনো একটা দণ্ড দেয় তাহলে সেও কিন্তু নির্বাচন করতে পারবে না। বিশেষ করে ধরো যে 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তীতে 1972-এর যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, সেখানে যদি কেউ দণ্ডিত হয়ে থাকে তাহলে সে নির্বাচন করতে পারবে না। একইভাবে বর্তমানে যে চলমান যে জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদেরকে যারা হত্যা করেছে বা হচ্ছে যারা এগুলোর সাথে যুক্ত ছিল, তাদেরকেও এই বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত করা হয়েছে এবং তারাও এমপি নির্বাচন করতে পারবে না বা সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না। আর এটা হচ্ছে আইন দ্বারা নির্বাচনের অযোগ্য ঘোষিত হলে, অর্থাৎ আইনের মধ্যে বলা হয়েছে যে নির্বাচন করতে পারবে না, যদি কোনো আদালত কোনো ব্যক্তিকে সে নির্বাচন করতে পারবে না ঘোষণা দিয়ে দেয় তাহলে সে কিন্তু নির্বাচন করতে পারবে না। আর এটা হচ্ছে দেউলিয়া ঘোষণা করা। দেউলিয়া মানে কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্যাংকরাপ্ট বা দেউলিয়া হিসেবে যদি কেউ ঘোষণা করে নিজেকে, সেক্ষেত্রে সেও নির্বাচন করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যে অলরেডি দেউলিয়া বা যার কিছুই নাই, তাহলে সে নির্বাচিত হওয়ার পরে সে আসলে কি করবে? জনগণের জন্য কিছু করতে পারবে না। এই জন্য বিশেষ করে এই যে তোমার সংসদ সদস্যদের ক্ষেত্রে এই অযোগ্যতার মাপকাঠিগুলো রাখা হয়েছে। তাহলে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি দেউলিয়া বলে ঘোষিত হলে। এবার আসি হচ্ছে আমাদের যে সংসদ সদস্যদের আসন শূন্য কখন হয়। এই যে 350 জন সদস্যের কথা আমরা বললাম, এই 350 জন সদস্য পদ কখন শূন্য হবে? এই পদ শূন্য হওয়ার কিছু কারণ আছে। পদ শূন্য হওয়ার যে কারণ, অর্থাৎ যে এমপিদের পদ কখন শূন্য হয়, এমপিদের পদ বা সংসদ সদস্যদের পদ শূন্য হওয়ার কারণটা আমরা বলবো এখন। একটার পর একটা বলবো, তোমরা লিখে নাও শূন্য হওয়ার কারণ। আচ্ছা, পদ শূন্য হওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে, আমি একটা বলি। প্রথম কারণ হচ্ছে যে নির্বাচনের পরে তোমরা নিশ্চয়ই জানো, নির্বাচনের পরে 90 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে শপথ না নিলে, অর্থাৎ স্পিকারের কাছে যদি শপথ না নেয়, তাহলে নির্বাচনের পরে 90 দিনের মধ্যে কার কাছে? স্পিকারের কাছে। তোমরা জানো সংসদে একজন স্পিকার থাকে, স্পিকারের কাছে যে কি না নিলে, শপথ না নিলে, যদি শপথ না নেয় তাহলে সে পদ বা সেই এমপির পদ শূন্য বলে বিবেচিত হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার অনুমতি না নিয়ে, কার থেকে অনুমতি না নিয়ে? অনুমতি না নিয়ে, স্পিকার থেকে অনুমতি না নিয়ে 90 কার্য দিবস, 90 কি কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকলে, সংসদে কি থাকলে? অনুপস্থিত থাকলে। ধরো কোনো এমপি যদি অনুমতি না নিয়ে, যদি কি থাকলে 90 দিন কার্য দিবস সংসদে অনুপস্থিত যদি থাকে বা 90 দিন উপস্থিত না থাকলে মূলত যে তার পদ শূন্য বলে বিবেচিত হবে। এবং সেই সাথে যদি কেউ ফ্লোর ক্রসিং করে, যদি কেউ কি করে, যদি কোনো দলের এমপি বা সংসদ সদস্য, আমি এখানে সংক্ষেপে লিখতেছি আর কি, এমপি ফ্লোর ক্রসিং করে। ফ্লোর ক্রসিং কি? ফ্লোর ক্রসিং কি সেটা আমরা তোমাদেরকে বলবো, একটু পরেই বলতেছি। যে ফ্লোর ক্রসিং, যদি কোনো দলের এমপি ফ্লোর ক্রসিং করে তবে উক্ত এমপির পদ শূন্য হবে। তাহলে কখন উক্ত এমপির পদ শূন্য হবে? যদি কোনো এমপি, দলের এমপি ফ্লোর ক্রসিং করে, তবে উক্ত এমপির পদ কি হবে? শূন্য হবে। তাহলে এর পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন সংসদ যখন ভেঙে যায়, সংসদ কি হলে? সংসদ ভেঙে গেলে, সংসদ কি হলে? ভেঙে গেলে। তাহলে আমরা 3টা লিখলাম, এরপরে 4 নাম্বার সংসদ ভেঙে গেলে। ওই কখন সংসদ ভাঙে? যে বিশেষ পরিপ্রেক্ষিতে যখন সংসদ ভেঙে যায়। সংসদ যখন ভেঙে যায়, কে ভেঙে দেয়? সংসদ, রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে, সংসদ সদস্যরা অনাস্থা প্রস্তাব। সংসদ ভেঙে গেলে তাও কিন্তু
যে তোমার এমপিদের পদ শূন্য হয়, তাহলে সংসদ ভেঙে গেলে এমপিদের পদ শূন্য হয়। এর পাশাপাশি আরও কি আছে, যেমন ধরো তোমাদের এখানে বইয়ের মধ্যে আছে হচ্ছে যে তোমার হ্যাঁ বিশেষ করে হচ্ছে তোমার পদত্যাগ করলে, কি হলে পদত্যাগ করলে, আরেকটা আছে হচ্ছে পদত্যাগ করলে, যদি কোনো এমপি নিজে লিখিত মানে কাগজে কাকে পদত্যাগ করে, যে স্পিকারের কাছে যদি পদত্যাগ করে, যে পদত্যাগ করলে বা পদত্যাগ যদি করে তাহলে সেক্ষেত্রে পদ শূন্য হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে তোমার স্পিকারের কাছে পদত্যাগ করলে আরেকটা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি যে তোমার কোনো ব্যক্তি যদি একাধিক আসন থেকে নির্বাচিত হয় তাহলে সেটা 30 দিনের ভিতরে স্পিকারের কাছে জানাতে হবে যে কোন আসন থেকে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ যে আসন নির্দিষ্ট না করলে, অর্থাৎ একাধিক পদে নির্বাচিত এমপিরা, ধরো একাধিক পদে, এটাও আমি তোমাদেরকে বোঝাই বলতেছি যে একাধিক পদে নির্বাচিত যারা নির্বাচিত এমপি মানে সংসদ সদস্যরা যদি আসন নির্ধারিত না করে, আসন 30 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে, 30 দিনের মধ্যে নির্দিষ্ট না করে বা নির্ধারিত না করে, এটা কি রকম? এটা হচ্ছে ধরো তুমি থাকো ঢাকায়, তোমার জন্মস্থান ধরো গোপালগঞ্জ, হ্যাঁ জাস্ট বললাম, আবার তোমরা এটা যারা গোপালগঞ্জের আছো তোমরা অন্যভাবে নিও না, যে গোপালগঞ্জ ধরো তুমি থাকো ঢাকায় কিন্তু গোপালগঞ্জে তোমার জন্মস্থান। এই যেমনটা হচ্ছে হাসোয়াপ আর কি, অর্থাৎ শেখ হাসিনা, সে ঢাকায় থাকতো, সেখানে একটা আসনে নির্বাচন করতো, গোপালগঞ্জেও একটা নির্বাচন করতো। তাহলে সে একাধিক পদে নির্বাচিত হলে সে কি করবে, 30 দিনের ভিতরে নির্ধারিত করে বলবে যে কোন আসনে সে আসলে প্রতিদ্বন্দ্বিতা মানে কোন আসনে সে মানে কি করতেছে, যে এমপি হিসেবে পরিচয় দিতে যাচ্ছে। তাহলে যদি কোনো এমপি একাধিক পদে নির্বাচিত হয়, মানে একাধিক আসনে, সরি এটা আসনে হবে, আসনে যদি নির্বাচিত হয় তাহলে কোন আসনের সে মানে 30 দিনের ভিতরে সেটা নির্ধারিত করবে। যদি না করে অন্যথায় সে যে তার এমপি উভয় পদ হারাবে, উভয় পদ কি হারাবে, বুঝছো? তো তোমাদের এখানে একটা বিষয় আমি তোমাদেরকে সেটা উল্লেখ করে নিই, সেটা হচ্ছে বিশেষ করে যেটা ফ্লোর ক্রসিং কি, ফ্লোর ক্রসিং এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। ফ্লোর ক্রসিং মানে হচ্ছে 2011 সালের যে সংবিধান মানে সংবিধান সংশোধনী, পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনীতে 2011 সালে যেটা করছে সেটা হচ্ছে কি, যদি কোনো একটা দলের সদস্য, ধরো বাংলাদেশ আওয়ামী লীগ, হ্যাঁ, এবং বিএনপি, এই যে দুইটা দল, ধরো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একজন নির্বাচিত এমপি, ধরো আওয়ামী লীগের পক্ষ থেকে 150 জন এমপি আছে, বিএনপির পক্ষ থেকে ধরো তোমার আগামী নির্বাচনে ধরো বললাম জাস্ট একটা কাল্পনিক আর কি, যে 200টি আসন আছে, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে কোনো এমপি যদি নিজ দলের বিপক্ষে, মানে তারা বিএনপির পক্ষে মনোনয়ন নিয়ে নির্বাচন করে জয়লাভ করছে, কিন্তু কোনো কারণে এই এমপিরা যদি নিজ দলের বিপক্ষে চলে যায়, নিজ দলের বিপক্ষে কিভাবে যাবে, বিশেষ করে ধরো আওয়ামী লীগ বলতেছে আমরা এই কাজটা করতে চাই, এটার পক্ষে তোমরা সবাই ভোট দিবা, কিন্তু এই এমপিদের মধ্য থেকে কেউ একজন এদের পক্ষে ভোট না দিয়ে দিল বিএনপির পক্ষে, তাহলে সে আওয়ামী লীগের কি থেকে সরে যাবে, যে এমপির পদ থেকে সরে যাবে। একইভাবে ধরো বিএনপির, হ্যাঁ, বিএনপির ক্ষেত্রেও তাই, অর্থাৎ যদি কোনো একজন বিএনপির এমপি যদি নির্বাচন করে, নির্বাচনের পরে যদি সে নির্বাচিত হয়ে এমপি হিসেবে সংসদে যায়, সেখানে গিয়ে যদি সে নিজ দলের বিপক্ষে ভোট দেয় তাহলে সেটাকে বলবে ফ্লোর ক্রসিং। তাহলে ফ্লোর ক্রসিং কি, যে কোনো একটা দলের নির্বাচিত সংসদ সদস্য যদি নিজ দলের বিপক্ষে গিয়ে কোনো মতামতে ভোট দেয় সেক্ষেত্রে সেটাকে বলে ফ্লোর ক্রসিং। আর ফ্লোর ক্রসিং করলে 2011 সালের যে সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, 15তম সংশোধনী, সেই সংশোধনী অনুযায়ী যে কোনো এমপির পদ বাতিল বলে গণ্য হবে। তাহলে এমপিদের পদ বাতিল হওয়ার বিষয়েও আমরা জানলাম। তাহলে এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো হচ্ছে আমরা
যে সংসদ সদস্যদের বিষয়ে। সংসদের মেয়াদ আমি তোমাদেরকে বললাম, সংসদের মেয়াদ কয় বছর? এই সংসদ সদস্যদের মেয়াদ 5 বছর বা সংসদের মেয়াদ 5 বছর। সংসদের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই যে দেখো স্পিকার এবং ডেপুটি স্পিকার, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদ পরিচালনা করে। স্পিকারকে বলা হয় সংসদের তোমার নেতা বা পরিচালক। সংসদ পরিচালনার ক্ষেত্রে এই স্পিকার ভূমিকা পালন করে। এই 350 জন এমপিদের মধ্য থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার যে নির্বাচিত হয়, অর্থাৎ 350 জনের মধ্য থেকে স্পিকার, ডেপুটি স্পিকার কি হবে? নির্বাচিত হবে। এই স্পিকার, ডেপুটি স্পিকার যারা আছেন এই 350 জন সদস্যের মধ্য থেকেই নির্বাচিত এবং তারা পদাধিকার বলে স্পিকার তাদের উপরে, এবং ওই হিসাবে স্পিকারকে মাননীয় স্পিকার হিসেবে বলা হয়। অন্যদিকে যদি কোনো কারণে ধরো 5 বছর মেয়াদ, আমরা জানলাম যে সংসদের মেয়াদ কয় বছর? সংসদের মেয়াদ 5 বছর। সংসদের মেয়াদ কয় বছর? সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর যে মেয়াদ, এই 5 বছর মেয়াদের শেষের বছর রয়েছে যদি যুদ্ধ লাগে, যদি কোনো কারণে কোনো সংসদের শেষের দিকে এসে যুদ্ধ লাগে, তাহলে 1 বছর মেয়াদ বাড়ানোর এখতিয়ার আসে। তাহলে জরুরি অবস্থা বা যুদ্ধকালীন সময়ে যে সংসদের মেয়াদ কয় বছর বাড়াইতে পারে? সর্বোচ্চ 1 বছর বাড়াইতে পারে। এটা মনে রাখবা। যদি কোনো কারণে যুদ্ধ থেমে যায় তাহলে 6 মাসের ভিতরে, যে তোমার 6 মাসের বাইরে যাওয়া যাবে না, 6 মাসের ভিতরেই কি করতে হবে? যে নির্বাচন দিয়ে দিতে হবে। অর্থাৎ যদি কোনো কারণে ধরো যুদ্ধ চলতেছে, 1 বছর মেয়াদ বাড়াইলো, কিন্তু 1 মাস পরে যুদ্ধ বন্ধ হয়ে গেল, তাহলে কোনোভাবেই 6 মাসের বেশি যাওয়া যাবে না। এটা তাহলে আমরা সংসদ সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানলাম, বিশেষ করে সংসদের আসন 350টি, এই 350টির মধ্যে সংসদে যারা নির্বাচিত, এই নির্বাচিতদের বিষয়েও জানলাম। আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে কি কোরামের বিষয়ে। কিসের বিষয়ে? কোরামের বিষয়ে আমরা এখন জানবো। সংসদের কোরাম কখন গঠিত হয় বা কোরাম কিভাবে গঠিত হয় সেই বিষয়টা আমরা জানবো। সংসদের কোরাম কি, এটা এখন আমি লিখে দেখাচ্ছি। সংসদের কোরাম, সংসদের কোরাম হচ্ছে খুব সিম্পল। কোরাম কি? কোরাম মানে হচ্ছে একটা জোট বা দল। দেখো 350 জন এমপিদের মধ্য থেকে যদি 60 জন এমপি উপস্থিত থাকে বা সংসদ সদস্য যদি পার্লামেন্টে উপস্থিত থাকে, তাহলে দেখো এই যে পার্লামেন্ট, আমি জাস্ট একটা আনুমানিকভাবে বললাম, এই যে স্পিকারের বসার জায়গা, এদিকে এমপিরা বসে আর কি, পর্যায়ক্রমিকভাবে এমপিরা বসে। তো কোনো কারণে যদি এখানে স্পিকার চলে আসলো কিন্তু সদস্য আসছে মাত্র কয়জন? যে 50 জন, তাহলে কিন্তু সংসদ চালানো যাবে না। ন্যূনতম 60 জন সদস্যের উপস্থিতি এই সংসদের মধ্যে থাকা লাগবে। এটাই হচ্ছে সংসদের কোরাম। আশা করি সংসদের কোরামটা তোমরা বুঝতে পারছো। অধিবেশনটা কি? অধিবেশন নিয়ে একটু তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে কি যে তোমার সংসদের নির্বাচনের পরে, দেখো সংসদের অধিবেশনটা কি সেটাই আমি বলতেছি এখন। সংসদ যখন নির্বাচন হয়ে যায়, অধিবেশন, সংসদ অধিবেশন, সংসদ কি? অধিবেশন। এটাও তোমরা লিখে রাখো, সংসদের অধিবেশনটা কি? অধিবেশনটা হচ্ছে খুব সিম্পল, যে নির্বাচন হলো, নির্বাচনের পরে রাষ্ট্রপতি কি করবে? 30 দিনের মধ্যে অধিবেশন রাখবে। 30 দিনের মধ্যে, অধিবেশন মানে হচ্ছে মিটিং। 30 দিনের মধ্যে কি রাখবে? অধিবেশন ডাকবে। বুঝছো? তাহলে সংসদ 30 দিনের ভিতরে, নির্বাচনের পরে, হ্যাঁ, নির্বাচনের পরে 30 দিনের মধ্যে অধিবেশন ডাকবে। আর এক অধিবেশনের সমাপ্তির মধ্যবর্তী হচ্ছে যে তোমার ধরো প্রথম অধিবেশন হইল, প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনের মাঝখানে কোনোভাবেই 60 দিনের বেশি যাওয়া যাবে না। মাঝখানে সর্বোচ্চ কয়দিন গ্যাপ নেওয়া যাবে? 60 দিনের মধ্যে দ্বিতীয় অধিবেশন বা দ্বিতীয় মিটিং ডাকতে হবে। তাহলে প্রথম অধিবেশনের মধ্যবর্তী গ্যাপ থাকবে, সর্বোচ্চ 60 দিনের মধ্যেই দ্বিতীয় অধিবেশন শুরু করতে হবে। আই হোপ যে তোমরা এটা বুঝতে পারছো। এবং সংসদে 3 ধরনের কমিটি আছে, 3 ধরনের স্থায়ী কমিটি আছে। একটা হচ্ছে হিসাব কমিটি, আর একটা হচ্ছে বিশেষ অধিকার কমিটি, আর একটা হচ্ছে অন্যান্য স্থায়ী কমিটি। তাহলে একটা হচ্ছে হিসাব, স্থায়ী হিসাব কমিটি, স্থায়ী হিসাব কমিটি, স্থায়ী হিসাব কমিটি, আর একটা হচ্ছে বিশেষ অধিকার কমিটি, বিশেষ অধিকার কমিটি, আর একটা হচ্ছে অন্যান্য বিশেষ অধিকার কমিটি,
এরপরে স্থায়ী হিসাব কমিটি, যেটা এটা বললাম বিশেষ অধিকার কমিটি, আর এটা হচ্ছে কি অন্যান্য স্থায়ী কমিটি, অন্যান্য স্থায়ী কমিটি। এই তিন ধরনের যে তোমার, আমি লেখাটা একটু দ্রুত লিখলাম কারণ হচ্ছে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, যে তিন ধরনের স্থায়ী কমিটি রয়েছে, বিশেষ অধিকার কমিটি, হিসাব কমিটি, আর এটা হচ্ছে। আর বাংলাদেশের যে সংসদ, সেই সংসদের ভাষা যেটা, সেটা হচ্ছে বাংলা ভাষা, ভাষা হচ্ছে বাংলা। আর কোন সংসদ সদস্য চাইলে যে অনুমতি সাপেক্ষে, কি সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে, অনুমতি সাপেক্ষে কি করতে পারে, যে কোনো সদস্য চাইলে বাংলা ভাষায় কথা বলতে পারে, সরি ইংরেজি ভাষায়, ইংরেজি, হ্যাঁ ইংরেজি। তো আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সংসদের গঠন সম্পর্কে জানলাম। আমাদের দেশের যে জাতীয় সংসদ রয়েছে সেখানে সংসদটা কি, সংসদ কিভাবে গঠিত হয়, সংবিধানের কোন আইন দিয়ে, সংসদ সদস্যদের যোগ্যতা কি, অযোগ্যতা কি, সংসদ সদস্য যারা তারা তাদের যে মানে স্পিকারকে নির্বাচিত করা এবং কুরাম কি, এরপরে অধিবেশন কখন বসে, এই টোটাল যে বিষয়টা সেটা আমরা জানলাম। আমরা এরপরে লেসনে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংসদের কার্যাবলী। আমরা সংসদের কার্যাবলী সম্পর্কে এরপরের আলোচনায় আমরা জানবো। অবশ্যই অবশ্যই তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না, এবং তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।